আরেকটা ম্যাগাজিন, পুরো ম্যাগাজিন একটা মেজর মাকসুম স্যারের বুকের মধ্যে আমি দেখলাম ধাপ ধাপ শব্দ করে বুলেটগুলো ঢুকতেছে। আমি বসে আছি, আমার শরীরের উপরে তার পা, তার বডিটা পাশে পড়ে আছে। প্রিয় দর্শক, আপনারা জানেন সারা দেশ এখন একটি চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। সেই উদ্বেগ উৎকণ্ঠার কারণ ঢাকার বিডিআর সদর দপ্তর পিলখানায় ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। আর এই হত্যাকাণ্ডের ঘটনা এবং এর ওপর নির্ভর করেই আমাদের এই বিশেষ আয়োজন পিলখানার শোকগাথা। আমরা আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরব পিলখানায় কি হয়েছিল, পিলখানার ঘটনার আদ্যোপান্ত, সেখানকার অপ্রকাশিত অনেক কাহিনী, আর সেই ঘটনার সাথে যারা ছিলেন, সেই সময় যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, সেই সকল সেনা কর্মকর্তার নানা রকমের অভিজ্ঞতা বা তাদের সেই সকল ঘটনা আমরা তুলে ধরব। আজ প্রথম অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি পিলখানার সেই দিনের ঘটনা থেকে বেঁচে আসা মেজর সৈয়দ মনিরুল আলমকে। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমার সবাইকে ধন্যবাদ যারা আমার জন্য দোয়া করেছেন, যার জন্য আমি এখানে বেঁচে ফেরত আসতে পেরেছি এবং এখন আপনাদের সামনে কথা বলতে পারছি। এই জন্য আপনাদের সবাইকেও ধন্যবাদ যারা আমার জন্য দোয়া করেছেন। প্রিয় দর্শক, আপনাদের বলে রাখি, আমরা মূলত এই অনুষ্ঠানের আয়োজন করেছি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে সকল সেনা কর্মকর্তা তাদের দায়িত্ব পালনের সময় জীবন দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে, এবং আমরা চেষ্টা করব আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে পিলখানার ভেতরে সেই সময় বিশৃঙ্খল বিডিআর জওয়ানরা কি ঘটনা ঘটিয়েছিল তা নানাভাবে তুলে ধরার জন্য, এবং সেখানে আসলে কী রকমের বিভৎসতা ছিল তাও আমরা দেখানোর চেষ্টা করব। আমরা কথা বলছি মেজর সৈয়দ মনিরুল আলমের সাথে। মনি সাহেব, আমরা আপনার সাথে আলোচনার আগে আমরা যেতে চাই যে সেদিন আসলে পিলখানায় কী ঘটনা ঘটেছিল তা আমরা আমাদের অনুষ্ঠানের এক পর্যায়ে দেখাবো। সেটা কাভার করেছিলেন সেদিন আমাদের সিনিয়র রিপোর্টার সুজন মেহেদি। সেই ঘটনাটা কী ছিল তা আমরা এখন দেখে নেব। জি, সকাল 9:30 থেকে শুরু হয়ে সারাদিনই এভাবে থেমে থেমে গুলিবর্ষণ ও ব্রাশ ফায়ারের বিকট শব্দে কেঁপে ওঠে বিডিআর সদর দপ্তর এলাকা। শোনা গেছে মেশিন গানের টানা গুলির শব্দ আর বোমা বিস্ফোরণের আওয়াজও। পুরো সদর দপ্তরের রাস্তাঘাটে কেবল দেখা গেছে সশস্ত্র বিডিআর জওয়ানদের। গাছপালা আর ভবনের আড়াল থেকে অস্ত্র তাক করে এলোপাথারি গুলি ছুড়েছেন তারা। সদর দপ্তরের প্রশাসনিক ভবন সহ কয়েকটি স্থানে বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয় সৈনিকরা। ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় পিলখানার আকাশ। টেলিফোনে একজন বিডিআর সদস্য জানান, সকাল 10টায় দরবার অনুষ্ঠিত হবার আগেই তারা ঘিরে ফেলেন বিডিআরের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তাদের। ঘিরে ফেলা হয় তাদের বাসভবন সহ প্রশাসনিক ভবন এবং পুরো এলাকা। কয়েক মিনিটের মধ্যেই অস্ত্রাগার সহ সদর দপ্তরের পুরো এলাকা চলে আসে জওয়ানদের নিয়ন্ত্রণে। এর মধ্যে সেনা, র্যাব ও পুলিশ সদস্যরা বিডিআর সদর দপ্তরে ঢোকার 4টি গেইটে অবস্থান নিলে তাদের উদ্দেশ্যে বিডিআর সৈনিকরা তুমুল গুলিবর্ষণ করে। বাইরে থেকে সেনাবাহিনীর সদস্যরা সমঝোতার বার্তা ঘোষণা করলেও তাদের উদ্দেশ্যেও ব্যাপক গুলিবর্ষণ করা হয়। বিকেলের দিকে সমঝোতার প্রস্তুতি শুরু হলে গুলিবর্ষণ কিছুটা কমিয়ে এলেও মাঝে মধ্যেই জানান দিতে থাকে বিডিআর বিদ্রোহের গগনবিদারী শব্দ। মেজর মনির, আপনি দেখছিলেন যে পিলখানায় কীরকম বৃষ্টির মতো গুলি পড়ছে, আর মানে কিভাবে সেই বিডিআর জওয়ানরা মানে হয়ে পড়েছে। তো আমরা আসলে জানতে চাইবো যে এই যে বৃষ্টির মতো সারাদিন ধরে যে গুলি হচ্ছে একের পর এক, তার মধ্যে আপনি ছিলেন এই গুলির মধ্যেই, এই মানে ঘটনাগুলোর মধ্যে, সেই সময়টা কিভাবে আপনি থাকলেন, কোথায় থাকলেন, মানে ঘটনার যদি যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে যদি আমাদের একটু বলেন। আচ্ছা, সেদিন সকাল 9টার সময় আমাদের দরবারটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তো কোনো কারণবশত সেটা 10টার সময় শুরু হয়। তো আমি 10টা বাজার 15 মিনিট আগে দরবার হলে উপস্থিত হয়ে যাই এবং দেখি সবাই উপস্থিত আছে। 10টার সময় যখন দরবার শুরু হয়, আমাদের ডিজি মেজর জেনারেল শাকিল স্যার কথা বলা আরম্ভ করেন এবং তিনি
কয়েকদিন আগে যে প্যারেড হয়ে গিয়েছে, প্যারেড সম্পর্কে সমস্ত সৈনিকদেরকে বলেন যে খুব ভালো প্যারেড হয়েছে, সবাই প্রশংসা করেছে, এ সমস্ত বিষয়ে কথা বলতে থাকেন। এক পর্যায়ে তিনি বলেন যে আপনাদের অনেকের মনের মধ্যে হয়তো অপারেশন ডাল ভাতের টাকা পয়সা নিয়ে মনের মধ্যে সন্দেহ থাকতে পারে, আমার মনে হয় এটা দূরীভূত করা উচিত। এবং তিনি বলেন যে এই বিষয়ে অলরেডি অডিট করা হয়েছে, সমস্ত কাগজপত্র ঠিক আছে। সেটা বলছিলেন? জি জি, উনি নিজে থেকে, মানে দরবার হলে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যিনি প্রধান থাকেন তিনি কথা বলেন, পরবর্তীতে দরবার শেষ হলে সৈনিকদের যদি কোনো প্রবলেম থাকে, তাদের কোনো যদি বলার কোনো কিছু থাকে, তাদের কোনো সমস্যা থাকে, সেগুলা তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনাদের কোন পক্ষ থেকে কোনো পয়েন্ট আছে কিনা, তো এরকম করে জিজ্ঞেস করা হয়। তো এক পর্যায়ে যখন উনি অপারেশন ডাল ভাতের কথা বলছিলেন, এ সময় পিছনের যে গ্রিন রুম আছে, গ্রিন রুম থেকে আমি যেহেতু একটু দূরে বসেছিলাম, আমি যতদূর মনে পড়ে যে 3 জনের মতো সৈনিককে আমি দেখেছিলাম, কারো কারো ভাষ্যমতে 1 জন সৈনিক এসেছিল, আমি একটু পিছনে ছিলাম দেখে অতটা স্পষ্ট বলতে পারি না, বাট 3 জনের মতো সৈনিক এসেছিল। মেজর র্যাঙ্কের অফিসার, তাদের ওই দরবারে বসার জায়গাটা কি কয়েকটা সারি পড়ে থাকে, এটা একটু বলা যাবে? আসলে 3টা সারি ছিল, 3টা সারিতেই অফিসাররা বসেছিলেন, 3টা চেয়ারের সারি ছিল, একদম আমি পিছনের সারিতে বসেছিলাম। পুরো বসার ব্যবস্থাটা কি চেয়ারের মধ্যেই করা হয়? মানে না, সৈনিকদের বসার ব্যবস্থা করা হয় সামনে, নিচে সামনে। আচ্ছা। 2 পাশে অফিসার এবং জেসিওরা বসেন, পিছনে এনসিওরা বসেন। সব মিলিয়ে এখানে সংখ্যা কি 1000? আমার মনে হয় ওখানে আনুমানিক 3000-এর মতো সব মিলিয়ে ছিলেন। যা বলছিলেন আপনি পিছনে ছিলেন। জি জি জি, আমি একটু পিছনের দিকে ছিলাম, বাম পাশে পিছনের দিকে ছিলাম। তো ওখান থেকে আমি যতটুকু খেয়াল করি, ফার্স্টেই একটা গুলির আওয়াজ পাই। গুলির আওয়াজ পাওয়ার সাথে সাথে আমি একটু আগ বাড়িয়ে দেখি যে ব্যাপারটা কি। দেখলাম যে একজন সৈনিক ডিজিবিডিআরের দিকে তাক করে, একটা এসএমজি তাক করে রেখেছে, এবং আমারও মনে হলো যে সে মনে হয় ফায়ার করতে ভয় পাচ্ছিল। এই সময় তা ডিজিবিডিআরের পাশে বসে থাকা একজন অফিসার বা আশেপাশের থেকে কেউ একজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ডিজিবিডিআরকে ফেলে দেয় যাতে তার গায়ে গুলিটা না লাগে। তো ওই সৈনিক থেকে শুরু করে ওই যে বিডিআর এর যে মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল শাকিল, তার ডিসটেন্সটা কত দূর, এটা কি বলা যাবে একটু? মানে ডিসটেন্স পাশাপাশি কাছাকাছি, খুব ডিজিবিডিআর যেখানে বসেছিলেন তার 2 পাশে অন্যান্য সেক্টর কমান্ডাররা এবং বিভিন্ন উইং এর অফিসাররা, বিভিন্ন ডাইরেক্টরেটের অফিসাররা বসেছিলেন ওখানে, যেমন ডাইরেক্টর অফ ট্রেনিং বসেছিলেন, আরও অন্যান্য অফিসার বসেছিলেন। তো যখন এরকম ডিজিবিডিআরকে লক্ষ্য করে এরকম গুলি করতে যায়, তখন ডিজিবিডিআরকে ফেলে দেওয়া হয়, উনি আহত হন। ফেলে দেওয়ার ফলে আমি পরে খেয়াল করেছি উনি অনেকক্ষণ পড়েও ছিলেন। ওই সৈনিকটা ফায়ার করতে, ঘটনার আকস্মিকতা উনি বুঝতেই পারেন। জি জি, উনি হঠাৎ করে হতবিহ্বল হয়ে পড়েন যে এটা কিভাবে হলো, এটা তো উনি কল্পনাও করেননি। তো ওই সৈনিকটা তখন ফায়ার করতে না পারার কারণে তখন সে দৌড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পিছন থেকে মেজর খালিদ খুব সম্ভবত তিনি বলতে থাকেন ধর 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 করতে থাকেন, ওই সৈনিকটাকে ধরার জন্য বলেন। তো ফার্স্টেই যখন ফার্স্ট রাউন্ড গুলি একটা ব্ল্যাঙ্ক রাউন্ড ফায়ার করা হয়, ওই যে দৌড়াচ্ছে সেই ফার্স্ট রাউন্ড গুলি করলো নাকি? জি, উনি ফার্স্ট রাউন্ড ফায়ার করেছিলেন। যখন এটা ফায়ার করা হয় তখনই কিন্তু বিডিআর দরবার হলে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়, সবাই ভয় পেয়ে যায় এবং সৈনিকরা, জেসিওরা, এনসিওরা সবাই দৌড়াদৌড়ি শুরু করে। এর মধ্যেই কিন্তু আমি জিনিসটা অবলোকন করার চেষ্টা করছি, এবং আমি বিডিআর দরবার হল, মানে সে যখন দৌড়ে বেরিয়ে যাচ্ছে ওখান থেকে, দরবার হল থেকে, তার পিছে পিছে কি অনেকেই চলে যাচ্ছে আর বেরিয়ে আস্তে আস্তে? হ্যাঁ, তার সাথেই সমস্ত সৈনিক, জেসিও, এনসিও, অন্যরা সবাই বের হয়ে যায় সাথে সাথেই বের হয়ে যায়। আমরা কিছু দরবারটা পণ্ড হয়ে গেল, দরবারটা প্রায় পণ্ড হয়ে যায়। তখন ডিজিবিডিআর মেজর শাকিল স্যার এবং অন্যান্য সিনিয়র অফিসাররা বলতে থাকেন যে তোমরা তোমাদের সৈনিকদেরকে আসতে বলো, ভিতরে আসতে বলো, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, সবাই বসো, আমরা আবার দরবারটা শুরু করব, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এভাবে উনি সবাইকে আহ্বান করতে থাকেন। তো খালি মুখে বলছিলেন না, মাইকে বলছিলেন, মাইকে বলছিলেন এটা। তো এটা যখন বলতে থাকেন, এই সময়ের মধ্যে হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে বিডিআর দরবার হলের চারপাশে অনেক সৈনিক চলে আসছে, তারা সশস্ত্র অবস্থায় আছে এবং মুখের মধ্যে কাপড় বাঁধা, কিছু কিছু সৈনিকের মুখে কাপড় বাঁধা এবং কিছু কিছু কাপড় ছাড়া। তো যাদের মুখে কাপড় বাঁধা ছিল না, আমি ভাবলাম যে এরা নিশ্চয়ই আমাদেরই সৈনিক, নিশ্চয়ই যেই সৈনিকটা ফায়ার করতে এসেছিল তাকে ধরার জন্যই নিশ্চয়ই তারা আসছে। বাট তারা যেহেতু আউটওয়ার্ড মুভ করে ছিল না, আমাদের দরবার হলের দিকে মুখ করেছিল, এই জন্য আমি কিছুটা আশ্চর্য হলাম যে কি ব্যাপার, আমাদের দিকে মুখ করে আছে কেন। তারপরে কিছুক্ষণ পরেই ফায়ার করা শুরু করলো। দরবার হলের ভিতরে গ্লাস, যত আপনারা নিশ্চয়ই গিয়েছেন, দরবার হলের ভিতরে যে সমস্ত গ্লাস আছে, এলো পাথাড়ি গুলি করে সমস্ত ঝাঁঝরা করে দিয়েছেন। ডাইরেক্টর জেনারেলের গাড়ির মধ্যে অনবরত ফায়ার করা হয়েছে। মানে আপনি দরবার হলে গেলে আপনি গুলি কতগুলা লেগেছে গুনেও শেষ করতে পারবেন না, এত পরিমাণ তারা এলো পাথাড়ি গুলি করেছে। এবং তাদের এলো পাথাড়ি গুলিতে তাদের নিজেদের সৈনিকও ইভেন মারা পড়েছে।
এটাও আমরা দেখছি যে তারা নিজেরাই নিজেদের সৈনিককে টেনে নিয়ে চলে যাচ্ছে। এই এলো পাথাড়ি গুলিতে তারা নিজেদের সৈনিককেও নিহত করেছে। তো এই ঘটনা যখন চলতে থাকে, এটা মানে এই আপনার গুলি আপনার ডিজির কাছ থেকে যখন আপনার মানে তাকে যখন তাক করলেন অস্ত্র, তারপর থেকে এই গোলাগুলি এই ডিস্টেন্সটা কত মিনিটের, মানে এটা যদি একটু বলেন। এটা আসলে তখন এমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম খুব বোঝা মুশকিল, তবে আনুমানিক 10 মিনিট 12 মিনিট হবে। আচ্ছা, আমরা মোটামুটি জানি যে এই সব পত্রিকায় কিংবা অন্য অন্য মাধ্যমে চলে এসছে যে সেই সময়কার ঘটনাগুলো নানাভাবেই ব্যাখ্যা হয়েছে, কিন্তু ঘটনা একই। জি জি, আমরা স্পেসিফিকলি আপনার কাছ থেকে জানতে চাই যে যখন এই রকমের সহিংসতাগুলো হচ্ছে, গোলাগুলি বৃষ্টির মতো গুলি পড়ছে, আপনি প্রাণ বাঁচানোর জন্য কি করলেন? আমি তখন প্রথমে চিন্তা করলাম যে এটা 3জন সৈনিক মাত্র এটা করতেছে, আমরা ওই 3জন সৈনিককে ট্যাকেল করতে পারবো, ইট ইজ পসিবল ফর আস। এই 3জন সৈনিককে, আমরা এতজন অফিসার আছি, এত অন্যরা আছি, এটা ট্যাকেল করা কোনো ব্যাপারই না আমাদের জন্য। পরে যখন দেখলাম যে চারিদিকে ঘেরাও করে ফেলেছে অন্যান্য সৈনিকরা, এবং কিছুক্ষণ পরে দেখলাম একটা পিকআপ আসলো, পিকআপে আরও সৈন্য ভর্তি। ওই পিকআপটা কি এর আগে কখনো ঢুকেছে না পিলখানায়, আপনি কি জানেন? না, ওই পিকআপটা সম্পর্কে আমি অলরেডি শুনেছি যে পিকআপটা নাকি অ্যাশ কালারের ছিল। আসলে ওই পরিস্থিতিতে আমি এটা অবলোকন করার সময় পাইনি। আমি শুধু দেখেছি যে অনেকগুলো সৈন্য পিকআপের মধ্যে বসা, প্রায় 15-16 জনের মতো হবে, পিকআপ থেকে নেমে আসতেছে দরবার হলের ভিতরে। সেই মুহূর্তে আমি এবং মেজর মাকসুম স্যার, আমরা ওই দরবার হলের সাথেই কোলোকেটেডই, একসাথেই লাগানো, ডান পাশে টয়লেট প্রেমিসিস এরিয়া আছে, ওই টয়লেটের ভিতরে আমরা চলে যাই। টয়লেটের এলাকাতে তখন দরবারের ভিতরে আর কেউ নাই? না, দরবার হলের ভিতরে সৈনিকরা তখন ছিল না, ওরা বিক্ষোভ করে বেরিয়ে গেছে, দরবার তখন ফাঁকা, বাথরুমের এলাকা একেবারেই ফাঁকা। বাথরুমের এলাকা ফাঁকা না, আমরা গিয়ে দেখেছি অন্যান্য অফিসাররা বাই দেন ওরা অলরেডি ওখানে আশ্রয় নিয়েছেন। আচ্ছা আচ্ছা। আর যেখানে ডিজিবিডিআর বসে বক্তৃতা দিচ্ছিলেন, ওখানে সমস্ত সিনিয়র অফিসাররা ওখানে তখনও উপস্থিত ছিলেন। 2-1 সিনিয়র অফিসার তখন বাই দেন টয়লেটে চলে গিয়েছেন। আচ্ছা, 2-1 অফিসার। পরে গিয়ে আমি ডিজিবিডিআর মারা গেছেন? জি না, মারা যাননি, ডিজিবিডিআর পরবর্তীতে মারা যান। তো আমি যখন দেখলাম যে সৈনিক আরও এসে পড়েছে, যখন দরবার হলের ভিতরে ঢুকে পড়ছে, তার আগেই আমি এবং মেজর মাকসুম স্যার আমরা পাশের টয়লেট এরিয়াতে চলে যাই। টয়লেট এরিয়াতে চলে গিয়ে দেখি যে বাথরুমের দরজাগুলো অলরেডি বন্ধ করা, ভিতরে অন্যান্য অফিসাররা আছে, গাদাগাদি করে আছে, সম্ভবত 5-6 জনের মতো অফিসার ছিলেন ওখানে। তো টয়লেটে যেহেতু ঢুকতে পারছিলাম না, সেই জন্য এই পাশে অনেকগুলো বেসিন আছে, ওখানে বেসিনের নিচে ছোট ছোট খুপড়ির মতো আছে, আমরা খুপড়ির মধ্যে বসে থাকি, খুপড়ির ভিতরে নিজেকে গুটিয়ে রাখি। তো তখন দেখলাম ডিজিবিডিআর বলতেছেন, আমরা শুনতে পেলাম, সরাসরি ওনাকে দেখতে পাচ্ছিলাম না যেহেতু পাশে দেয়াল আছে, উনি বলছেন যে আপনাদের সৈনিকদের যদি কারো কোনো দাবি দেওয়া থাকে আসেন, বসেন, বলেন, আমরা সমস্ত দাবি দেওয়া শুনবো, প্রয়োজন বোধে মেনে নেব, বাট উশৃঙ্খলতা করবেন না, অনুরোধ জানাচ্ছিলেন তিনি এক পর্যায়ে। তো এই সময় যখন ওই পিকআপ থেকে সৈনিকরা নেমে এসে একটা লাইনে দাঁড়িয়ে থাকে, আমি ওই বাথরুমের কোণা থেকে আমি লক্ষ্য করতে পারি, এটা মানে উকি মেরে মেরে নিজের জীবনও তো বাঁচাতে হবে, আমি উকি মেরে এটা লক্ষ্য করতে থাকি, এবং আমি দেখি যে মানে অ্যাসল্ট লাইনে প্রায় 7-8 জন সৈনিক, মুখে কাপড় বাঁধা, তারা অস্ত্র উঁচিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বলতে থাকে আগে কেন এগুলো মেনে নেওয়া হয়নি। তো আগে মেনে নেওয়ার তখন ওরা কি দরবারের গেটের কাছাকাছি একবারে? না, দরবার হলের ভিতরে ঢুকে গেছে, ঢুকে পড়ছে অলরেডি, তারা দরবার হলের ভিতরে ঢুকে পড়েছে, এবং ডাইরেক্টর জেনারেলের এবং অন্যান্য সেক্টর কমান্ডার যারা দাঁড়িয়ে আছেন তার থেকে 15 গজ বা 20 গজ ডিস্টেন্স নিয়ে দাঁড়িয়ে অস্ত্র তাক করে আছে, সবাই এভাবে তাক করে আছে, তাক করে ওইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেই ব্রাশ ফায়ার করলেন। ওই সৈনিক যারা ছিলেন তারা ব্রাশ ফায়ার করলো। তো ব্রাশ ফায়ার করার পরে আমি অনুমান করে নিলাম যে নিশ্চয়ই এখানে যারা ছিল মারা গেছেন। আমি অতটা চিন্তাই করিনি, এভাবে চিন্তাও করতে পারিনি যে এভাবে মেরে ফেলবে। আমি আর মেজর মাকসুমুল হাকিম স্যার তখন পাশাপাশি বসেছিলাম। আমি স্যারকে বলছিলাম যে স্যার এরপরে নিশ্চয়ই আমাদেরকেই টার্গেট করবে, অন্যান্য কারা অফিসার আছে তাদেরকে খুঁজে বের করবে এবং তাদেরকে নিশ্চয়ই মারার জন্য চেষ্টা করবে। আর ওদের আচরণ মোটেও ভালো মনে হচ্ছিল না, উশৃঙ্খল আচরণ ছিল। এটা বিডিআর জওয়ানদের কাছ থেকে এরকম আচরণ আসলে ওইভাবে আমি কখনো আশাও করিনি, কখনো কল্পনা তো আমি ভাবিনি যে এরকম একটা আচরণ করতে পারে। না, আমরা আপনার এই স্পেসিফিক একটা কাহিনী জানতে যাচ্ছি যে আপনার যে এই যে লুকিয়ে থাকা ভিতরে এই ঘটনাটার যদি একটু বলেন আমাদের। আমরা জানি খুব ভয়াবহ একটা ঘটনা ছিল। জি, এটা একটা বেশ ভয়াবহ ঘটনা ছিল। তো আমি ওখানে যখন লুকিয়ে থাকলাম, আমি এবং মাকসুম স্যার, তখন মাকসুম স্যারের মিসেস ফোন করলেন, বললেন যে আমাকে ওরা ধরে নিয়ে যাচ্ছে। তো আমি স্যারকে বললাম যে স্যার আপনি শান্ত হন। উনি ভেঙে পড়লেন, বললাম যে স্যার আমরা লুকাই, চলেন স্যার, এখানে পালিয়ে বাঁচা যাবে না, আমরা আরেকটু ভালো মতো লুকাই। ওই বেসিনের নিচে যখন লুকিয়েছিলাম তারপর ভাবলাম যে আমরা একটু বেটার পজিশনে লুকাই, কারণ এখানে লুকানোর মতো স্পেস ছিল না, আড়াল দেওয়ার মতো তেমন কিছু ছিল না। তো তারপরে আমি
স্যারকে বললাম যে স্যার আমরা আরেকটু সামনের দিকে যাই, টয়লেটের সামনে যেই ছোট একটা এরিয়া আছে সেই জায়গায় আড়াল নেই, বেসিনের আড়ালগুলো নেওয়া যাবে সেখানে। তো আমরা সেখানে চলে গেলাম। কিছুক্ষণ পরে ওখানে রিলিজিয়াস টিচার আমাদের যিনি থাকেন হুজুর, উনি আসলেন। উনি আসার পরে উনি বসলেন, যখন ওনাকে বললাম যে হুজুর আপনি একটু যদি ওই বিদ্রোহীরা আসে একটু বুঝিয়ে বলবেন যে এখানে এদিকে না আসার জন্য। তো উনি বললেন যে ঠিক আছে আমি বলবো। তো উনিও দোয়া দুরুদ পড়তে থাকলেন, আমাদেরকেও বললেন যে আপনারাও দোয়া দুরুদ পড়েন। তো আমরা 10-15 মিনিটের মতো ওয়েট করলাম। সেই সময় টের পেলাম যে দুজন সৈনিকের পায়ের আওয়াজ পেলাম। দুজন সৈনিক এসে বলল যে হুজুরকে বলল যে আপনি এখানে কি করছেন, আপনি বেরিয়ে আসেন নাহলে আপনাকে গুলি করব, ধমক দিয়ে বললেন। ধমক দিয়ে বলার পরে হুজুর বেরিয়ে আসতেছেন, এমন সময় হুজুরকে জিজ্ঞেস করলেন যে এখানে কি কোনো অফিসার আছে? তো উনি কিছুই বললেন না, উনি কিছু না বলে চলে গেলেন। তো এই সময় একজন সৈনিক হঠাৎ, মেজর জায়গাটা যেহেতু খুব ন্যারো ছিল, আমি এবং মেজর মাকসুম স্যার সামনাসামনি দুজন বসে আছি, আর এই পাশে দরজা, এখান থেকে প্রায় 10 গজ দূরে ওই দুজন সৈনিক আছে। তো ওরা মেজর মাকসুম স্যারের পা দেখে ফেললো এবং একজন গালি দিয়ে বললো যে ওখানে একজন আছে এখানে এখানে আয় গুলি করি বলে। এসএমজি ছিল সম্ভবত, যেহেতু ব্রাশ ফায়ার করলো, পুরো একটা এসএমজির ফুল একটা ম্যাগাজিন, যেটা 30 রাউন্ড গুলি থাকে, আমি বুঝলাম এক চাপ দিয়ে ধরে সামনের যে দেয়াল ছিল, সামনের দেয়ালে, ওইটাও জাস্ট 1.5-2 ফুট দূরেই জাস্ট দেয়ালটা আমাদের লোকেশন থেকে, দেয়ালের মধ্যে ইনডাইরেক্টলি গুলি করলো যাতে গুলিগুলা রিফ্লেক্ট হয়ে এসে আমাদের গায়ে লাগে, রিকোশেট হয়ে এসে যাতে আমাদের গায়ে লাগে। তো মেজর মাকসুম স্যার প্রথমে সামনের দিকে মুখ করা ছিলেন, তারপরে উনি উল্টা ঘুরে গেলেন, আমার শরীরের উপর শুয়ে পড়লেন এবং নিজেকে রক্ষার চেষ্টা করলেন। তো কিছুক্ষণ ফায়ারের মধ্যেই ওনার গায়ে কয়েকটা গুলি এসে লাগলো, উনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে উনি অনুরোধ করলেন যে প্লিজ আমার গায়ে গুলি লেগেছে, তোমরা আমাকে আর গুলি করো না, প্লিজ আমাকে তোমরা হাসপাতালে নিয়ে যাও। তখন তারা আবার অকথ্য ভাষায় গালিগালাজ করে আবার গুলি করা শুরু করলো। আরেকটা ম্যাগাজিন, পুরো ম্যাগাজিন একটা মেজর মাকসুম স্যারের বুকের মধ্যে আমি দেখলাম ধাপ ধাপ শব্দ করে বুলেটগুলো ঢুকতেছে। আমি বসে আছি, আমার শরীরের উপরে তার পা, তার বডিটা পাশে পড়ে আছে, এই এতটুকু ডিস্টেন্সে তার শরীরের ভিতরে বুলেটগুলো ঢুকতেছে, আমি টের পাচ্ছি, দেখতেছি। আমি সাথে সাথে করলাম কি, নিজেকে বাঁচানোর জন্য এখন কিছু একটা করতে হবে। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমার মাথায় তখন একটা বুদ্ধি আসলো যে এখানে গ্লাস পড়েছিল, সমস্ত এলাকার গ্লাস তো ভেঙে গেছে, গ্লাস একটা দিয়ে আমার এই জায়গায় আমি কেটে ফেললাম, সাথে সাথে ব্লিডিং করালাম, যাতে এখান থেকে ব্লিডিং পড়লে যাতে ওরা মনে করা যে আমিও গুলিতে আহত বা নিহত হয়ে গেছি। তো নিজেকে নিজে আহত করা কিন্তু খুব একটা কষ্টের ব্যাপার, পারা যায় না সেভাবে। তারপর আমি যতটুকু পেরেছি করার পরেও মনে হলো যে না, এটা যথেষ্ট না। তখন দেখলাম মেজর মাকসুম স্যারের শরীর থেকে মোটা একটা রক্তের স্রোত আসতেছে, বেশ বড়। সাথে সাথে ওটা নিয়ে নিজের শরীরে মাখালাম, গালের এখানে মাখানোর পরে আমি ডেড বডির মতো শুয়ে থাকলাম। শুয়ে থাকার পরে তারা তাদের ম্যাগাজিনটা যখন শেষ হয়ে গেল, টোটাল প্রায় 50-60 রাউন্ড ফায়ার করা হয়েছে এখানে আমাদের দুইজনকে লক্ষ্য করে। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমার শুধু কপালে একটা গুলি ছুঁয়ে গেছে আর আঙ্গুলে নখের মধ্যে একটা লেগেছিল, আর মেজর মাকসুম স্যার ছিলেন বলেই হয়তো আমার জীবনটা বেঁচে গেছে। তো ওরা আসলো, আমি ডেড বডির মতো শুয়ে আছি, এসে ওরা গালাগালি করে বললো যে দুইজনই মারা গেছে বলে চলে গেল। আমি ভাবছিলাম যে আমি তো পরে দেখেছি যে ডেড বডির উপরে ওরা গুলি করে, তো ওরাও হয়তো চিন্তা করেছে ঠিক আছে এতগুলো রাউন্ড ফায়ার করছি, নিশ্চয়ই এরা মরে গেছে, এই মনে করে চলে যাওয়ার পর 2 মিনিট আমি ওয়েট করলাম। 2 মিনিট পরে আমি সামনের দরজা ধাক্কা দিলাম, সামনের দরজায় টয়লেটের দরজা ধাক্কা দিলাম, ওখানে অফিসাররা লুকিয়েছিলেন। ওরা এই ঘটনার মধ্যেই পিছনে জানালা ছিল, জানালা টপকে বেরিয়ে আবার পালিয়ে গেছেন। তা আমি দরজা ধাক্কা দিয়ে খুলতে না পেরে জোরে একটা লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেললাম, ভেঙে ফেলে পিছনের জানালা দিয়ে জানালার উপরে উঠলাম, উঠে পড়ে গেলাম, পিছন দিকে পড়ে গেলাম। জানি না কিভাবে উঠছি, ছোট একটা জানালা, তারপরেও উঠে ওখানে পড়ে গিয়েছি। পিছনে দেখলাম যে বিডিআর দরবার হলে বিভিন্ন অনুষ্ঠান হয়, ওখানের যে হাঁড়িগুলো লাগে বা রন্ধন সামগ্রী যে সমস্ত জিনিস, ওই জিনিসগুলো ওখানে আছে। পড়ার পরে সাথে সাথে দেখলাম ওই হাঁড়ির পাশে একজন অফিসার লুকিয়ে আছেন। তো ওই জায়গাটা আমার কাছে মনোপুত হলো না যে এখানে তো পিছনে নিশ্চয়ই ওরা আসবে ধরার জন্য। তো আমি সাথে সাথে পিছনে আরেকটু গিয়ে দেখলাম একটা ড্রেন আছে, ড্রেনটা চওড়ায় 10 ইঞ্চি হবে, সর্বোচ্চ 10 ইঞ্চির মতো হবে। তো ড্রেনটার উপরে বড় বড় কাঠের প্ল্যাঙ্ক ফেলানো ছিল, অনেকগুলো কাঠের তক্তা ফেলানো ছিল। ওই তক্তার নিচে অন্ধকার, উপরে আবার ছাদ আছে, প্লাস্টিকের ছাদ আছে। তো ওই অন্ধকারের ভিতরে আমি ঢুকে গেলাম ফার্স্টে, ড্রেনের ভিতর কোনো মতে আমি সাইড হয়ে। তখন কি আশেপাশে আপনার ওই বিডিআর যারা ওরা কেউ ওই নাই? পাশে পিছনে তখনও ওই এলাকায় নাই, একদম নাই, একদম ফাঁকা ওই এলাকাটা। ওটা আমার ভাগ্য ভালো যে ওই সময় ছিল না, আমি ওইভাবে চিন্তা করে নামিনি। আমি নেমেছি, আমার আল্লাহ সহায়ক যে পিছনে ওই সময় কেউ ছিল না ওই মুহূর্তে। তো
তো আমি যখন ভিতরে ঢুকে গেছি আবার কিছুক্ষণ পর মনে হলো জাস্ট দেন আমার মনে হলো যে না, এভাবে ঢুকলে তো হবে না, নিশ্চয়ই আমাকে এসে ড্রেনের মধ্যে খুঁজবে। সাথে সাথে আমি আবার বের হয়ে আসলাম, বের হয়ে এসে খুঁজলাম যে আর কিছু আছে কিনা নিজেকে আড়াল করার জন্য। আমি দেখলাম যে পুরাতন ম্যাট আছে, রানিং ম্যাট, কার্পেট, একটা কার্পেট টান দিয়ে আমার নিজের শরীরের উপরে ঢেকে আবার ভিতরে ঢুকে গেলাম। ছোট কার্পেটটা খুব বেশি বড় না, নিজেকে কোনো মতে কাভার করা যায়। তো ওটা টান দিয়ে নিজের উপরে, শরীরের উপরে দিয়ে ওই ড্রেনের মধ্যে আমি শুয়ে পড়লাম। শুয়ে ওয়েট করতে থাকলাম। জাস্ট 5-7 মিনিটের মধ্যেই বেশ কয়েকজন জওয়ান আসলো। আমি তাদের ওই, যেহেতু কার্পেটটা পুরাতন, ছিদ্র ছিল, ছিদ্রের মধ্যে দিয়ে আমি ওদের কিছু কিছু মানে পা দেখতে পাচ্ছি, পাগুলো আমি দেখতে পাচ্ছি যে তারা হাঁটতেছে এবং খুঁজতেছে কেউ আছে কি না। আর পিছনে 2টা দরজা ছিল, আমি যে ড্রেনে শুয়েছিলাম তার পিছনে 2টা রুম ছিল, প্রবাবলি ইলেকট্রিক কোনো কানেকশন বা ওয়্যারিংয়ের কোনো একটা রুম হবে এটা। তো ওই রুমের ভিতর থেকে দরজা আটকানো। তো আমি বুঝলাম যে ওই রুমের ভিতরে ওই অফিসাররা লুকিয়েছেন, যেহেতু ভিতর দিয়ে দরজা আটকানো, ওরা ধাক্কা দিচ্ছে এবং বলতেছে ভিতরে কে আছো, বের হয়ে আসো। তো ভিতরে কোনো শব্দ আসলো না। পরে আবার সৈনিকরা বললো, জওয়ানরা বললো যে বের হয়ে আসো, না হলে আমরা কিন্তু গুলি করব। তখন ভিতর থেকে রাজশাহী সেক্টর কমান্ডার ছিলেন, উনি বললেন যে আমি রাজশাহী সেক্টর কমান্ডার, তোমাদের কি দরকার আমাকে বলো। তো ওনারা বললেন স্যার আপনি বের হয়ে আসেন স্যার, আমরা আসছি, কোনো ভয় নাই স্যার। বলে না তোমরা কি গুলি করবা? বলে না স্যার আমরা গুলি করবো না, আমরা উদ্ধার করতে আসছি। এই বলার পরে উনি বের হয়ে আসলেন। বের হয়ে আসার সাথে সাথে ওনাকে ধাক্কা, আমি বুঝলাম ওনাকে ধাক্কা দেওয়া হলো, একটু ডিস্টেন্স, ফায়ারিং ডিস্টেন্সে নেওয়া হলো, আর সাথে সাথে ব্রাশ ফায়ার করে ওনাকে মেরে ফেলা হলো। ওই রুমে আরও একজন অফিসার ছিলেন, আমি জানি না কে ছিলেন, ওনাকেও বের করে মেরে ফেলা হলো। তারপরে ওখানে সৈনিকরা 2জন ছিল ওই সময়, ওই মুহূর্তে দেখলাম 2জনের পা আমি খেয়াল করতে পেরেছি। একজন আরেকজনকে বলছে যে দেখ তো ড্রেনের ভিতরে কেউ আছে কিনা, ম্যানহোলের ভিতরে কেউ আছে কিনা। তো যেহেতু একটু হালকা অন্ধকার, তো বুঝতে না পেরে বললো যে টর্চ লাইট থাকলে টর্চ লাইট দে। টর্চ লাইট ছিল, তো তখন টর্চ লাইট দিয়ে মারলো, মেরে দেখলো যে না, কার্পেট পড়ে আছে। তবুও তার মনের মধ্যে একটু সন্দেহ হলে, এটা আবার অন্য সৈনিকটা মনে হয় টের পেয়েছে। সেই সৈনিকটা বললো যে আমার কাছে দে, আমি একটু মেরে দেখি। মেরে দেখলো যে না, নাই, কার্পেট পড়ে আছে। আবার অন্য দিক দিয়ে ঘুরে ওই সৈনিকটা বললো যে না, ওদিক দিয়েও আবার মেরে দেখ। ওদিক দিয়ে যখন মারতে গিয়েছে টর্চ লাইট, তখন কার্পেটটা ছোট, আমি আবার মাথার দিকে কার্পেটটা আবার দিয়ে দিলাম যে ঠিক আছে, মাথার দিকে একটু আড়াল করি। পিছন দিক দিয়ে টর্চ লাইট মেরে তখন আরো নিশ্চিত হলো যে না, কেউ নাই। এই ঘটনাগুলো আমরা ইতিমধ্যেই আপনি বিভিন্ন মিডিয়ায় বলেছেন, জি, জি, কাহিনীগুলো আমরা জানতে চাই যে এই যে 36 ঘন্টা আপনি এই যে মানে মৃত্যুর মুখোমুখি থাকলেন, এর মধ্যে সবচেয়ে কঠিন সময় কোনটা ছিল আপনার কাছে? আমার কাছে সবচেয়ে কঠিন সময়, বেশ কয়েকটা সময় আমার কাছে বেশ কঠিন মনে হচ্ছে। তার মধ্যে হচ্ছে যখন মেজর মাকসুম স্যার মারা যাচ্ছেন, আমি তখন নিশ্চিত যে আই এম অলসো গোয়িং টু ডাই ভেরি সুন। আমার তখন মনে হচ্ছিল যে অ্যাটলিস্ট একটা ফোন করে কি আমি আমার স্ত্রী, আমার মেয়েটাকে অ্যাটলিস্ট কি ফোন করে বলতে পারবো যে আমি মারা যাচ্ছি, এটাই আমার মনে পড়তেছিল। আপনার উদ্ধার প্রক্রিয়াটা তো জাতীয় পার্টির একজন এমপি আপনাকে যে লোকেট করে তারপরে নিয়ে আসছিল, এটা আপনার SMS এর কারণে বোধহয় সম্ভব হয়েছিল। আমার মিসেসকে আমি SMS দিয়েছিলাম যে আমাকে উদ্ধার করো, আমি এখনো বেঁচে আছি, আমাকে উদ্ধার করো, আমি এটা বলেছিলাম। তারপরে বেরিয়ে যখন আসলেন আপনার তখন কি মনে হলো যখন ফ্যামিলির কাছে আসলেন আপনি? আমার কাছে মনে হয়েছে যে এটা মনে হয় আমার সেকেন্ড লাইফ। মানে এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এখান থেকে তো এভাবে বেরিয়ে আসা সম্ভব না। এরকম হাজার হাজার জওয়ানরা যাদের হাতে অস্ত্র, আমরা নিরস্ত্র অফিসার, এভাবে তাদের মধ্যে থেকে কি বেরিয়ে আসা সম্ভব? এটা সম্ভব না। এটা স্বয়ং আল্লাহ তাআলা আমাকে বের করে নিয়ে এসেছেন এবং আমার জন্য অনেকে দোয়া করেছেন, সেই জন্যই আমি বেরিয়ে আসতে পেরেছি। যারা সবাই দোয়া করেছেন তাদের জন্যই আমি আজকে বেরিয়ে আসতে পেরেছি, তাছাড়া সম্ভব ছিল না। মেজর মনির, আমরা আপনার আবেগের কথা জানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল ওয়ানের এই বিশেষ অনুষ্ঠানে আসার জন্য। জি, আশা করি আপনার এই অভিজ্ঞতা যারা শুনবেন তারা বুঝবেন সেদিন কি ঘটেছিল পিলখানার ভেতরে। জি। আর আমরা আপনার প্রতি সহমর্মিত প্রকাশ করছি, একই সাথে যারা সেদিন সেই ঘটনায় প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে, শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম পিলখানার সেই ভয়াবহ ঘটনার মধ্য থেকে পালিয়ে বেঁচে আসা সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সৈয়দ মনিরুল আলমের সাথে।